সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়তই শুনতে পাই যে জন্মগত কোনো শিশু তার হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করছেন, এবং এই হার্টের ছিদ্রটি তার জন্মের পরপরও যেমন শনাক্ত হতে পারে, এবং এমনও হতে পারে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এই সমস্যাটি তার শনাক্ত করা হতে পারে বিভিন্ন লক্ষণের মাধ্যমে। ঠিক এই ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ঠিক কিভাবে আমরা লক্ষণগুলো দেখে নির্ধারণ করব যে তার হার্টে ছিদ্র আছে, এবং ঠিক কিভাবে আমরা চিকিৎসা দেব, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর ডক্টর এমডি ফাইজুস সাজ্জাদ, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, ইউনোকা হসপিটালস, ঢাকা। ডক্টর সাজ্জাদ, আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আরও একবার স্বাগত জানাবো যে আপনাকে দীর্ঘ 9 বছর পর আপনি দেশের মাটিতে ফিরে এসেছেন, ঠিক দেশের প্রতি যে আপনার দায়িত্ব কর্তব্য আছেন সেই জায়গা থেকে। ধন্যবাদ। তো আমি প্রথমেই জানতে চাইবো, আমাদের আজকের বিষয় হচ্ছে জন্মগত হৃদরোগে যে ছিদ্র হচ্ছে সেই বিষয়টা নিয়ে, বা হৃদরোগ যে আছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আসলে কি কনজেনিটাল যে আমাদের হার্ট ডিজিজ আছে, এবং এটা কেন হচ্ছে? আচ্ছা, প্রথমে আমরা আসলে জেনে নেই যে কনজেনিটাল হার্ট ডিজিজটা কী জিনিস। কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছিল যে আমাদের যে হৃৎপিণ্ড আছে এবং এর যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, কয়েকটা চেম্বার, এবং এর যে রক্তনালীগুলো রয়েছে, এই স্ট্রাকচারের কোনো ধরনের ডিজিজ, এটা প্রথম কম্পোনেন্ট। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছিল এর একটা সুনির্দিষ্ট ফাংশন আছে হার্টের। এই ফাংশনটা হচ্ছে রক্ত পাম্প করা বা ব্লাড পাম্প করা। তো জন্মের সময়, শিশুর জন্মের সময় যদি কোনো হার্টের স্ট্রাকচার অথবা ফাংশনের কোনো ধরনের অসুবিধা থেকে থাকে, সেটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এর মধ্যে আপনি যে বললেন খুব ইম্পর্টেন্ট যে ছিদ্র থাকা, এটা একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট। তার অনেকগুলো যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের মাঝে দেয়াল রয়েছে, সেই দেয়ালগুলোতে যদি কোনো কারণে ছিদ্র থেকে যায়, সেটা এক ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ। এর বাইরেও কনজেনিটাল হার্ট ডিজিজের স্পেকট্রাম অনেক বড়। হ্যাঁ, তো দ্বিতীয় যে প্রশ্নটুকু আপনার ছিল যে কেন কেন এই সমস্ত হৃদরোগ হচ্ছে, তো এর অনেকগুলো কারণ রয়েছে। প্রধান কারণ হচ্ছিল যে আমাদের গর্ভাবস্থায় আমরা যারা মায়েরা থাকেন, তাদের বেশ কয়েকটি কম্পোনেন্ট রয়েছে যা শিশুকে ওভারঅল প্লাস শিশুর হার্টকে এফেক্ট করতে পারে। এর একটা কম্পোনেন্ট আমরা জানি, সেটা হচ্ছিল রুবেলা ইনফেকশন। তো এই রুবেলা ইনফেকশন প্রিভেন্ট করার জন্য এমএমআর ভ্যাকসিন রয়েছে। অতএব গর্ভাবস্থায় বা তার আগে এবং একটা প্রাপ্তবয়স্ক নারীকে এমএমআর ভ্যাকসিন আমরা বলি, এই ভ্যাকসিনটা গ্রহণ করা উচিত। রুবেলা ইনফেকশন হলে শিশুর হার্টের উপরে সুনির্দিষ্ট প্রভাব পড়তে পারে এবং তা স্ট্রাকচারাল অথবা ফাংশনাল কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছিল যে গর্ভাবস্থায় এমন একটা সিচুয়েশন, সেখানে একটা নতুন জীবনের শুরু হচ্ছে টু সেল স্টেজ থেকে, আমরা বলি দুটো কোষ থেকে তার বিভাজন হচ্ছে। বিভাজন হতে হতে মিলিয়ন মিলিয়ন সেল হয়ে যাচ্ছে। এখন এই যে ইম্পর্টেন্ট একটা সময়, এই সময়ে যদি মায়েরা কোনো ধরনের ওষুধ খান, কিছু কিছু ওষুধ আছে সরাসরি ওই সেলগুলোকে ড্যামেজ করে ফেলে। এখন যত আর্লি স্টেজে ড্যামেজ হবে, মনে করেন 100টা সেল স্টেজে আসি, ওই স্টেজে যদি একটা সেল ড্যামেজ হয়ে যায়, সেটা যখন মিলিয়ন হবে তখন কতগুলো সেল নাই হয়ে যাবে। তো এই জিনিসগুলা অসংখ্য ওষুধ রয়েছে যেগুলো আমাদের অনেক সুপরিচিত, এবং কোনো ধরনের, এটা তো দীর্ঘ একটা সময়, 9টা মাস। এই সময়ের মধ্যে ওনাদের বিভিন্ন অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে, পেইন হতে পারে, কমন ফ্লু হতে পারে, জ্বর হতে পারে। তো ওরা ওষুধ খেয়ে নিচ্ছেন জেনে অথবা অজ্ঞানতাবশত। তো এই ওষুধগুলার একটা সরাসরি প্রভাব ওই নবজাতকের উপরে রয়েছে। তো এটা কমন একটা ফ্যাক্টর। আর এর বাইরে আর একটা যেটা কম্পোনেন্ট, সেটাকে আমরা বলি জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ মনে করেন এই সময় শিশুর যে বিকাশ মায়ের গর্ভে হচ্ছে, এই সময় তার জেনেটিক বিকাশও হচ্ছে। তো একটা জিনিস খুব ভালো, বাংলাদেশে আমরা জানি যে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে এখন কিন্তু প্রায়ই আমাদের যারা সনোলজিস্ট আছেন এবং আমাদের যারা
অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট আছেন, তারা অ্যানোমালি স্ক্যান করেন। হ্যাঁ, তো অ্যানোমালি স্ক্যান জিনিসটা বাংলাদেশে যথেষ্ট পপুলার হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানোমালি স্ক্যান করে যে জিনিস দেখা যায় সেটা হচ্ছিল যে শরীরের শিশুর যে তার শারীরিক গঠন, হাত পা ব্রেন ইনক্লুডিং হার্ট, হার্ট। এর স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু 18 সপ্তাহ আমি মনে করি যে অনেক লেটার স্টেজ Later stage। প্রেগনেন্সির জন্য। তো যে জিনিসটা নাই সেটা ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি। সে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে এই প্রতিটি মায়ের রক্তের জেনেটিক অ্যানালিসিস করা দরকার। কিছু কিছু জেনেটিক ডিজিজ, খুব কমন জেনেটিক ডিজিজ, যেমন ধরেন ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম। ট্রাইসোমি 21, টার্নার সিনড্রোম, নুনেন সিনড্রোম, এই জাতীয় জেনেটিক ডিজিজ কিন্তু খুব সহজেই ওই মায়ের রক্তের পর্যালোচনা করেই ডায়াগনোসিস করা যায় যে শিশুর এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু। কতটুকু? তো 12 সপ্তাহের ভিতরে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে এই রোগগুলোর, কারণ জেনেটিক রোগগুলোর একটা বড় 50 to 80% একটা কার্ডিয়াক কম্পোনেন্ট থাকেই থাকে, বিশেষ করে ডাউন সিনড্রোম, এদের একটা বড় অংশের কার্ডিয়াক কম্পোনেন্ট থাকে। যে প্রেগনেন্সির সময় ওনার নিউট্রিশন, কারণ তখন ওনার শুধু নিজের শরীরের চাহিদা না, বাচ্চার শরীরের চাহিদা সহ পূরণ করতে হচ্ছে। তো দেখা যায় যে আমরা মিনারেল যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে খুব একটা জোর দেই না, কিন্তু এই মিনারেলগুলো কিন্তু আপনার সেল ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার ফাংশনের জন্য ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো খুব ইম্পর্টেন্ট। খুব তো ইম্পর্টেন্ট। যে নিউট্রিশনাল ফ্যাক্টরগুলোর কারণেও কিন্তু বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট, ইন্ট্রাইউটেরাইন মানে মাতৃগর্ভে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে। হ্যাম্পার হতে পারে। এই সমস্ত কারণে মূলত দেখা যায় যে একটা বাচ্চা ধীরে ধীরে একটা কনজেনিটাল হার্ট ডিজিজের রোগীতে পরিণত হয়। তো সেক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থায় মাকে তার নিউট্রিশনের যে ব্যাপারটা আছে অবশ্যই খেয়াল রাখতে হবে। জি, তাহলে স্যার আমরা 3টা কারণ জানতে পারলাম, যে গর্ভাবস্থায় মায়ের অসচেতনতা, এবং হচ্ছে গিয়ে আমাদের যে দেখা যাচ্ছে বংশগত একটা বিষয় আছে, এবং পাশাপাশি নিউট্রিয়েন্টসের একটা বিষয় রয়ে যাচ্ছে এখানে। স্যার একই সাথে জানতে চাইবো যে আমাদের দেশে তুলনামূলক হারে কোনটি বেশি হচ্ছে, জন্মগত নাকি মাতৃগর্ভাবস্থায় যে আমরা যে আমাদের নিউট্রিশনের একটা ব্যাপার আছে এবং আমরা যে পেইন কিলারগুলো নিচ্ছে মায়েরা, জি। সেটি আসলে কোনটার কারণ বেশি? আমি আপনাকে বলি, যদি আমরা আমাদের স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, আমাদের আগে জানা উচিত হচ্ছিল যে কনজেনিটাল হার্ট ডিজিজের প্রকোপটা কীরকম। প্রকোপটা কিরকম? আমরা যদি 2018-19 সালের স্ট্যাটিস্টিক্স দেখি, বাই দ্য ওয়ে বলে রাখি, আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স খুবই দুর্বল, গবেষণার পরিমাণ সীমিত এবং খুব রিসেন্ট স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না, কারণ গবেষণাকে অনেক জায়গায় ম্যান্ডেটরি করা হয়নি, হলেও সেই রকম লার্জার স্কেল, এটার জন্য তো আপনার একটা লার্জার স্কেল ডেটার প্রয়োজন। ডেটার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা রিসেন্ট যে সমস্ত স্টাডিতে দেখেছি, লাস্ট 18-19 সালের ন্যাশন ওয়াইড মাল্টি সেন্টার একটা স্টাডিতে দেখা যায় যে কনজেনিটাল হার্ট ডিজিজের ওভারঅল প্রকোপ হচ্ছিল 18.9 পার 1000, ওকে। তার মানে ধরেন 1.8%। তো এখন আপনি চিন্তা করেন 16 থেকে 20 কোটির জনসংখ্যায় 1.8% কি হিউজ একটা পপুলেশন। এবং রিসেন্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নূর নাহার ফাতেমা, ওনার একটা স্টাডিতে আমরা দেখেছি এই প্রকোপ 2017-18 সাল থেকে শুরু করে এখন রিসেন্ট স্টাডি 23-24 সালের দিকে ওনার যে পেপার, সেখানে দেখা যায় এটা 1.8% থেকে বেড়ে এখন 2.5% এ দাঁড়িয়েছে। মানে 1000 জন শিশু যদি জন্মগ্রহণ করে তার মধ্যে 25 জনের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে। কি পরিমাণ হিউজ বার্ডেন আমাদের মতো একটা সীমিত সকল আয়ের দেশের জন্য, হিউজ একটা বার্ডেন। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে কোন কারণে এই রোগগুলা হচ্ছে, এইটার খুব সুনির্দিষ্ট ডেটা আমাদের দেশে নাই। তো ধরে নেওয়া যাচ্ছে যে আসলে তো অনেকগুলা কারণ, এর মধ্যে এই 3টা হচ্ছিল প্রধান কারণ। এই 3টা কারণের জন্যই এই পরিমাণ শিশুরা কনজেনিটাল আক্রান্ত হচ্ছে। স্যার একই সাথে জানতে চাইবো, যেহেতু দীর্ঘ 9 বছর আপনি আপনার ক্যারিয়ারের পার করেছেন সিঙ্গাপুরে, তো সেই ক্ষেত্রে আমি যদি জানতে চাই যে সিঙ্গাপুরের সাথে এবং বাংলাদেশের সাথে এই রোগের রেশিওটা কেমন আপনি দেখলেন? আমি বলবো যে সিঙ্গাপুরে এই রোগের রেশিও 1/3, আমাদের দেশের তুলনায় 1/3। তো আমরা আসলে যেটা দেখি যে কনজেনিটাল হার্ট ডিজিজের কিছু ডিভিশন আছে। একটা হচ্ছিল সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ, আর একটা হচ্ছে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ।
যখন জেনেটিক কম্পোনেন্টটা ইনক্লুডেড হয় তখন দেখা যায় যে এই সমস্ত বাচ্চাদের খুব কমপ্লেক্স জটিল ধরনের হৃদরোগে তারা আক্রান্ত হয়ে যায়। তো তারা ওই জটিল ধরনের হৃদরোগটা কিন্তু সহজে শনাক্ত করা যায়। জটিলতার পরিমাণ বেশি হলে সেটা আপনার অ্যানোমালি স্ক্যানে ধরা পড়বে, আপনার জেনেটিক স্ক্যানিংয়ে ধরা পড়বে, এবং এগুলো তারা রুটিনলি প্রতিটি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে তারা চেক করছে। তো সেজন্য দেখা যায় যে তাদের খুব জটিল ধরনের কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজের পরিমাণ অনেক কম। কিন্তু সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা হয়তো অ্যান্টিন্যাটাল চেকআপেও ধরা পড়ছে না, সেই জাতীয় বেবি জন্মগ্রহণ করছে। স্যার, আমরা এই আলোচনায় ফিরবো, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরছি আলোচনায়, নিচ্ছি তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, চ্যানেলের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এমডি ফাইজুস সাজ্জাদ। আপনাকে স্বাগত আরও একবার আমাদের আজকের আলোচনায়। স্যার, যে আলোচনা করছিলাম যে অনেকেই কী কারণে হচ্ছে এবং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের রেশিও, যদিও বা আমরা এটা নিতে পারবো না, কারণ এই ক্ষেত্রে অবশ্যই আমি যেটা মনে করব যে চিকিৎসা খাতে আমাদের আরও অনেক বেশি ডেভেলপ করা উচিত, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। কারণ এই যে আপনি বললেন যে রেশিওটা দিন দিন বেড়েই যাচ্ছে, আমাদের যেটা 1.8 ছিল সে এখন 2.5-এ পৌঁছেছে। তো স্যার, সেই সাথে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে একটি গর্ভাবস্থায় একটি মা 18 মাসে গিয়ে আমাদের স্ক্যানটা যে করা হচ্ছে, একটি বাচ্চার হার্টের ছিদ্রটা তখনই শনাক্ত করা যাচ্ছে। তো 18 সপ্তাহে যখন এই শনাক্তটা হচ্ছে তখন তো আসলে সম্ভব না কোনোভাবেই, বা আপনার একটু রিস্কি হয়ে যায় টার্মিনেট করাটা। সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, বা এই ক্ষেত্রে আমাদের যে বলছিলেন স্ক্যানের যে ব্যাপারটা ছাড়া ডেভেলপ করা উচিত, সেজন্য যদি একটু কিছু বলেন। জি, তো আমি মনে করি যে আমাদের যে এই সংখ্যা বাড়ছে, এরা তো আলটিমেটলি আমাদের যে সোসাইটির সিস্টেম, এই সিস্টেমে এই বাচ্চারা জন্মগ্রহণ করছে এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তো আমরা যদি শুধু রুগীদের দিকে দেখি তাহলে আমরা কখনোই এই সমস্যাটা আসলে নির্মূল করতে পারবো না। আমাদেরকে মনোযোগ দিতে হবে প্রিভেনশনের দিকে। প্রিভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছিল মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা, তাদের নিউট্রিশন নিশ্চিত করা, তাদের ভ্যাকসিনেশন নিশ্চিত করা এবং একটা সেফ প্রেগনেন্সি নিশ্চিত করা। তাহলেই এই রোগের এবং রোগীর সংখ্যা যথেষ্ট পরিমাণে কমে আসবে। তো যে জিনিসটা আপনি বলছিলেন যে 18 সপ্তাহে অ্যানোমালি স্ক্যান করে যদি দেখা যায় যে অনেক বেশি অসুবিধা আছে, তখন কি করণীয়? হ্যাঁ, আমি মনে করি যে এই অসুবিধার যে লিমিটটা নির্ধারণ করেন গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ানরা। তো যদি দেখা যায় যে অসুবিধা এরকম পরিমাণে আছে যে এই বাচ্চা জীবিত জন্মগ্রহণ করা বা বাকি সময়টুকু বেঁচে থাকাই নিশ্চিত না, তখন তারা যত কষ্টই হোক টার্মিনেশনের ব্যবস্থা করেন। কিন্তু যদি দেখা যায় যে না, শুধু অল্প ডিফেক্ট রয়েছে, সেক্ষেত্রে তারা এই জাতীয় অ্যাডভাইস করে না, বরং বাচ্চা জন্মগ্রহণ করলে তারপরে তার চিকিৎসা হয়। তাহলে স্যার, সেক্ষেত্রে যদি এর আগে আমরা যদি এটা যে আপনি যে কথা বলছিলেন যে তার আগেই যাতে আমরা এটাকে শনাক্ত করতে পারি, সেই ব্যাপার নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো রকম কার্যক্রম হাতে নিয়েছে কিনা? কেউ করেন যারা জানেন, কিন্তু আমাদের দেশে যে কোনো জিনিস, যেমন ধরেন আমি বললাম জেনেটিক প্রোফাইলিং বা স্টাডি, এটা তো আরেকটা এডিশনাল টেস্ট এবং যার জন্য যথেষ্ট পরিমাণ খরচ করতে হয়। আর আমরা যে সমস্ত বিষয়ের কথা বলছি, আনফর্চুনেটলি এটাই সত্য যে অনেকগুলো ডিভিশন বা ডিস্ট্রিক্ট লেভেলে পর্যন্ত হয়তো আপনি কোনো ক্ষেত্রে অ্যানোমালি স্ক্যান বা এই জাতীয় সার্ভিস পেতে পারেন। আমাদের দেশে কিন্তু সর্বত্র একটা প্রপার আল্ট্রাসাউন্ড করে যে এরিয়াতে এই জিনিসটা কিন্তু সেই জায়গায় আমরা এনশিওর করতে পারিনি। এই জন্য আমি যেটা বলছি, সরকারি এবং বেসরকারিভাবে মাতৃস্বাস্থ্যের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে যদি আমরা চাই যে আমাদের শিশুরা কনজেনিটাল হার্ট ডিজিজে এফেক্টেড না হয়। স্যার, সেই সাথে জানতে চাইবো এখন আসলে এই জন্মগ্রহণ করলো একটা সন্তান, তার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি লক্ষণ দেখতে পাবো আফটার বার্থ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আমি প্রথমেই বলছিলাম যে আমরা আসলে দুভাগে ভাগ করি এই রোগগুলোকে। একটা হচ্ছিল সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ, আর একটা হচ্ছে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বা জটিল হৃদরোগ। তো যারা জটিল কনজেনিটাল হার্ট ডিজিজে আক্রান্ত হয়, এরা ইমিডিয়েটলি জন্মের পরপরই তাদের কিছু না কিছু সিমটম থাকে।
এরা প্রপারলি শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে গেলে দেখা যাচ্ছে সে কালো হয়ে যাচ্ছে, অক্সিজেনের মাত্রা চেক করলে দেখা যায় যে অক্সিজেনের পরিমাণ অনেক কম শরীরের মধ্যে। তো ইমিডিয়েটলি তার যখন ডেলিভারি হয়, সেটা যেখানেই হোক না কেন, গাইনোকোলজিস্টরা তারা আপনার নিউনেটাল আইসিইউ বা এই জাতীয় ফ্যাসিলিটিসে এই বাচ্চাগুলোকে রেফার করে দেন, এবং তখন তার একটা একোকার্ডিওগ্রাফি করা হয়। এবং আমাদের দেশে যথেষ্ট সুনামধন্য পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট রয়েছেন, ওনারা এই রুগীদের অ্যাসেসমেন্ট করে তাদের সাধারণত উইদিন এ মান্থ ও 2, জন্মের এই 2 মাসের ভিতরেই ডায়াগনোসিস হয়ে যায়। অসুবিধাজনক হচ্ছিল সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ। সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ যেহেতু ডিজিজের পরিমাণটা অল্প বা ছোট, এটার দুটো ফেট হয়। সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ যখন, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ডেভেলপমেন্টালি যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন সে যাবতীয় নিউট্রিশন এবং সাপ্লাই মায়ের কাছ থেকে পাচ্ছে। তো মায়ের কাছ থেকে যখন পায়, তার হৃৎপিণ্ড বিট করলেও সেটা তার ফুসফুসের মধ্যে গিয়ে ঘুরে এসে অক্সিজেনেশনের প্রয়োজন হয় না। এই জন্য তার হার্টে কিছু ছিদ্র থাকেই, কিছু ডাইভারশন থাকে, যে জিনিসগুলো বাচ্চার জন্মের সাথে সাথে, যে আমরা বলি না কান্না করে, কান্না করার সাথে সাথে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ঠিক এই জন্যই কি বাচ্চা জন্মের পরে কান্না করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এইগুলার সাথে সাথে তখন এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে তার নিজস্ব হার্ট এবং লাংসের মাধ্যমে সে চলা শুরু করে। তো দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এই রাস্তাগুলো বন্ধ হতে দেরি হয়, তখনই তার ছিদ্রের সমস্যাটা থাকে। দেখা যায় যে বাচ্চা কান্না করলেই কালো হয়ে যাচ্ছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিস। এবং এই সমস্ত বাচ্চাদের এটা হচ্ছিল ভেরি সিভিয়ার সিমটম। এর থেকে লেস সিভিয়ার সিমটম যদি হয়, তাহলে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ হচ্ছে না। বাচ্চার যে ডেভেলপমেন্টের যে সমস্ত মাইলস্টোন, কতদিনে বসতে শেখা, কতদিনে হাঁটতে শেখা, এগুলো সব ডিলেইড হবে। যেহেতু তার অক্সিজেনের পরিমাণ কম, সে অন্য বাচ্চাদের মতো প্রফুল্ল হবে না, সে খেলাধুলা করতে চাইবে না, অল্পতে সে হাঁপিয়ে যাবে, সে শুয়ে থাকতে চাইবে, কারণ তার অক্সিজেন শরীরে মাত্রা কমে যাচ্ছে। এই কমপ্লেক্স পাচ্ছে না। এটা ছিল কমপ্লেক্সের সিচুয়েশন। যদি সিম্পলে আসেন, যেটা সিম্পল বন্ধ হচ্ছে না, বরং দিন দিন বড় হচ্ছে। সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে যদি ছিদ্র দিন দিন বড় হয়, এই সমস্ত বাচ্চারা রিপিটেড ইনফেকশন নিয়ে আসবে কতদিন পরই তার, কারণ ছিদ্র থাকাতে রক্ত অন্যদিকে চলে যাচ্ছে, সেই অন্যদিকে চলে গিয়ে সেগুলো লাংসের মধ্যে জমা হবে। কতদিন পরে তার ঠান্ডা লাগবে, কতদিন পর তার ইনফেকশন হবে, কতদিন পর তার কাশি হবে, জ্বর, সর্দি, কাশি। এবং এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন অত ডিলেড হবে না, কিন্তু তারপরও এই সমস্ত বাচ্চারা, আপনারা, আমি বলি হচ্ছিল যে তারা জীবনের যে সমস্ত নর্মাল কাজকর্ম আছে সেগুলোও তারা দেরিতে করবে। যেমন খাওয়ার প্রতি তার অনীহা থাকবে, তার ওজন দেখা যাবে যে যতটুকু বাড়ার কথা ছিল ঠিক ততটুকু পর্যাপ্ত পরিমাণে বাড়ে নাই। এই জাতীয় লক্ষণ নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। প্রাপ্ত বয়স্কদের যে ব্যাপারটা আসে, যে ওনারা তো অনেকে দেখা যাচ্ছে যে আফটার বার্থ তাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে না, তো একটা সময় তো তারা প্রাপ্ত বয়স্ক হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কি লক্ষণগুলো আসবে? এই যে জিনিসগুলো হচ্ছে যে অজ্ঞানতা বশত, কারণ আমরা তো এই সিম্পল কনজেনিটালে তার তেমন কোনো লক্ষণ নেই, অন্য 8-10টা শিশুর মতোই তারা বড় হয়ে উঠছে। তো এরকম হতে হতে একদম অ্যাডাল্টে চলে আসে। কিন্তু রক্ত ভিন্ন দিকে যেতে যেতে আমরা বলি এটাকে পালমোনারি হাইপারটেনশন। তার একটা বয়সে গিয়ে লাংসের প্রেশার অনেক বেড়ে যায়, তখন সে ভিন্ন সিমটম নিয়ে আসে। সে আসে শ্বাসকষ্ট নিয়ে, সে হাঁটাচলা করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, যেই ছিদ্র থেকে রক্ত যাচ্ছে উল্টা দিকে, সেটা গিয়ে প্রেশারটা বাড়িয়ে তুলছে। স্যার, আমরা তো কারণ এবং লক্ষ্য নিয়ে কথা বললাম, ঠিক এখন যদি প্রতিরোধ বা প্রতিকারের বিষয়ে আসি, এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? যখন আমরা আফটার বার্থ একটা শিশু জন্মগ্রহণ করলো কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে, এবং একজন প্রাপ্ত বয়স্ক যখন তার এই কনজেনিটাল হার্ট ডিজিজের সমস্যাটা বুঝতে পারবে, তখন তার কি চিকিৎসা নিতে হবে? তা আমি মনে করি যে চিকিৎসা আসলে 3 ধরনের, তিনটা প্রধান ধরন। একটা হচ্ছিল যে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে থাকা, ওনারা কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করেন, সেই ওষুধপত্রগুলো খাওয়া। এবং যারা একেবারে ছোট, সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ, প্রি স্কুল এইজ পর্যন্ত তাদের ফলো আপে থাকা, এটা একটা চিকিৎসা। যখন দেখা যাচ্ছে যে এতে কাজ হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, ছিদ্র বন্ধ হচ্ছে না, তখন 2 ধরনের বাকি দুটো চিকিৎসা। একটা হচ্ছে ইন্টারভেনশন, আমরা কিছু ডিভাইসের মাধ্যমে অপারেশন না করে
পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা এটা করেন, ডিভাইস বসিয়ে এই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া যায়। আর তৃতীয় ধরনের চিকিৎসা হচ্ছিল ওপেন হার্ট সার্জারি বা অপারেশন। এই তিনটিই হচ্ছিল যারা অ্যাডাল্টে পৌঁছে গেছেন তাদেরকেও ইভ্যালুয়েশন করে সার্জারি করতে হয়, যারা বাচ্চা তাদেরকেও ইভ্যালুয়েট করে সার্জারি করতে হয়। সার্জারি করতে হয়। আচ্ছা, একই সাথে জানতে চাইবো যে এই যে চিকিৎসা হচ্ছে, বাচ্চা মেডিকেশনের মাধ্যমে তাকে আমরা ফলো আপে রাখছি, প্রাপ্তবয়স্ক হলে আমরা অপারেশন করছি, ঠিক অপারেশনের পরে তাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? তার আগে আমি বলবো যে অপারেশনের ধরন বিষয়টা আমি বলি না, যে আমরা কখন অপারেশন করব এটা নির্ভর করে হ্যাঁ, একটা যে প্রাপ্তবয়স্কের একটা ব্যাপার থাকে বা একটা বাচ্চা কখন আসলে অপারেশন অপারেশন করবে। তো যদি কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ হয়ে থাকে তা আমরা বলি বিফোর 11 মান্থ, 11 মাস বয়সের আগেই তার সার্জারি করে ফেলা উচিত। আর যদি সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে আমরা প্রি স্কুল এইজ পর্যন্ত অপেক্ষা করতে চাই। যদি এটা নিজে থেকে বন্ধ হয়ে যায় তখন আমরা আর অপারেশন করব না। আর যারা অ্যাডাল্টে পৌঁছে গেছেন তাদেরকে অবশ্যই অপারেশন করতে হবে। তো একই সাথে শেষে জানতে চাইবো যে আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তা আমি মনে করি যে কনজেনিটাল হার্ট ডিজিজ সম্পর্কে আমাদের সচেতনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে, বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের প্রপার একটা ইভ্যালুয়েশন এবং চিকিৎসা হওয়া প্রয়োজন। তবে যদি আনফর্চুনেটলি কারো কনজেনিটাল হার্ট ডিজিজ হয়ে যায়, একজন দক্ষ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে থেকে তার এটার ম্যানেজমেন্টে যাওয়া উচিত এবং যখন সার্জারির প্রয়োজন হবে অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি রয়েছে, মিনিমালি ইনভেসিভ যে সমস্ত সার্জারি রয়েছে, একজন দক্ষ কার্ডিয়াক সার্জনের তত্ত্বাবধানে সে সমস্ত সার্জারি সেফলি করা যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাইজুল সাজ্জাদ, আপনাকে আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করব। ঠিক তার আগে বলে যেতে চাই, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে ঠিক সেই প্রশ্নগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেখে যেতে পারেন এবং পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকবেন, পরবর্তী পর্বে ফিরব ঠিক এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এস এর সাথেই থাকুন।